আমাদের সাথে রয়েছেন একজন অতিথি। আমাদের সাথে আজকে আছেন, যেভাবে রাব্বি বলল, তিনি হচ্ছেন মোহাম্মদ রকিবুল হাসান, চিত্রশিল্পী। শুধু চিত্রশিল্পী যদি আমরা তাকে বলি তাহলে কিন্তু খুব কম করে বলা হবে। তার পাশে কিন্তু তিনি খণ্ডকালীন শিক্ষক, অভিনয় আগ্রহ আছে এবং তার পাশাপাশি অদ্ভুত সুন্দর আসলে বাঁশিও বাজান। তো রং তুলিতেই শুধু কাজ করেন না, সুরের মূর্ছনাতেও আসলে জাদু ছড়ান এবং শিক্ষক হিসেবে ক্লাসরুমেও সেই হয় না বিচরণ আসলে আপনার আছে। এত কিছু, প্রথমে নিজেকে দিনের যে শুরুটা যখন শুরু হয় তখন কোন দায়িত্বটা প্রথমে মাথায় আসে, যে চিত্রশিল্পী রকিব নাকি আসলে শিক্ষক নাকি বাঁশি বাদক? প্রথমে আমি আসলে যারা দেখছেন তাদেরকে শুভ সকাল, আর যমুনা টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ দিয়েছেন। আমরাও অত্যন্ত আনন্দিত আপনাকে পাশে পেয়ে। তাই একজন শিল্পীর আসলে সকালটা কিভাবে শুরু হয়? সকালটা আসলে ঘুম ভাঙার পর থেকেই পরিকল্পনা চলতে থাকে আজকের দিন কিভাবে অতিবাহিত হবে। তারপর যখন রেডি হয়ে আমার কর্মস্থলে আসি তখন ক্লাসের দায়িত্ব এবং এখানে কিভাবে আজকের কাজগুলা হবে সেই বিষয়ে আসলে একটা প্ল্যানিং থাকে, যে স্টুডেন্টদেরকে কিভাবে আসলে আমি আমার এই ছবি আঁকার বিষয়ে ব্রিফিং করব বা এটাকে তারা কিভাবে রিসিভ করবে সেটাও আমার মাথার মধ্যে একটা কাজ করতে থাকে। তো আপনার আসলে চিত্রশিল্পী হওয়ার শখটা কখন, মানে কখন মনে করলেন যে সত্যি আঁকিয়ে হতে চান? এটা বলা আসলে মুশকিল, কারণ অনেক ছোটবেলা থেকেই আমি আসলে শিল্পকলাকে ভালোবাসতাম এবং কখন যে হৃদয়ের গভীরে এটাকে স্থান করে দিয়েছি সেটার দিনক্ষণ আসলে বলাটা আমার জন্য অনেক মুশকিল। আর আমি ছোটোবেলা থেকে ছবি আঁকি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের সময় খাতা কেনা যেত না, দোকানে খাতা পাওয়া যেত না, সেটা দিস্তা কাগজ, কর্ণফুলী কাগজ, সেগুলোকে আমরা খাতা বানিয়ে তারপরে পড়াশোনাগুলো করতাম, ওইটাতে লেখালেখি করতাম। কিন্তু স্টুডেন্ট প্রতিনিয়তই আসলে আমরা হচ্ছি শিল্প পরিবার। আমার বড় ভাই SM শামসুদ্দিন, উনিও আর্টিস্ট, মেজু ভাই উনিও আমার আর্টিস্ট নুরি আহসান, আর আমি পাশাপাশি ওনাদের দেখে আমি আসলে উদ্বুদ্ধ হয়েছি ছোটো থেকেই। ক্লাসে সবাই জানতো আর সবাই নতুন খাতাগুলা প্রথম পেজ আমাকে দিয়ে উদ্বোধন করতো যে রকিবুল হাসান কিছু একটা করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখান থেকে প্রত্যেকদিন সকালবেলা আমার এটা চর্চা হতো। এটা আসলে আলাদাভাবে চর্চা করার আমার দরকার ছিল না, যে প্রত্যেকদিন 2টা 3টা 4টা 5টা খাতা আমার ড্রয়িং করে দিতাম, মানে যে কভারটা আসলে তৈরি করতে হতো। একজন আর্টিস্ট ফ্যামিলিতে যে বেড়ে ওঠা, তার সুবাদে আপনার জন্য ব্যাপারগুলো অনেকটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। একটি বিষয় জানতে চাচ্ছি, আপনি চিত্রশিল্পী হিসেবে যেমন সমৃদ্ধ, পাশাপাশি খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করছেন। এই যে দুটো পেশার সমন্বয় বা ভালো লাগার সমন্বয়, সেটি কিভাবে করেন? সেটা আসলে আমি মনে করি যে শিল্প আর হচ্ছে শিক্ষা দুটো একই জিনিস, কারণ শিল্প প্রতিনিয়তই চর্চার বিষয়। এটা আসলে আমরা যেভাবে বলি, প্রত্যেকটা শিল্পকর্ম হচ্ছে একটা নতুন চিন্তা, নতুন বিষয়ের দ্বার উন্মোচন করা। আর শিল্প থেকে মানুষ বা দর্শকরা এটা থেকে শিখে জানে। এখানে শিল্পের একটা ভাষা থাকে, হ্যাঁ, এটা প্রতিনিয়তই আমি কখনোই একটা শিল্পকে রিপিটেশন করতে পারবো না। এখানে নিরীক্ষামূলক কাজ থাকে। আর শিক্ষার যে বিষয়টা সেখানেও একই বিষয়। তো আমার যেহেতু শিল্পকর্ম এই কাজটাকে আমি ভালোবাসি, সো শিক্ষাটাও আমার ভালোবাসার মধ্যেই পড়ে এবং প্রতিনিয়তই আমি এটাকে এনজয় করি। যেহেতু আসলে শিল্প একটা মাধ্যম, এবং এই যে আপনি যে গল্পটা বলছেন বা ছবিটা আঁকছেন, তার মধ্যে তো নিশ্চয়ই কোনো পছন্দের মাধ্যম আসলে থাকে, যে সেটা কি ওয়াটার কালার নাকি অয়েল পেইন্টিং নাকি হয় না, সেটা কি প্রিন্ট, আসলে আপনার কমফর্টের জায়গাটা কোথায়? আমি আসলে জল রঙে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর জল রঙে কাজ করা একটু সহজ আমার কাছে মনে হয়, কারণ দীর্ঘদিন আমি এই জল রং নিয়েই কাজ করেছি। আমার ডিপার্টমেন্টেও আমি যে প্রাচ্যরীতিতে কাজ করতাম সেখানেও আসলে এই ওয়াটার কালার বেজ সব ধরনের কাজগুলোকে আমার ওয়াটার কালার বেজ কাজগুলো হতো।
আর সেখান থেকে আমার ওয়াটার কালার করা এবং আমার কাজগুলা যেরকম চিন্তা আমার মধ্যে কাজ করতো যে আমি এই ধরনের কাজ, এই ধরনের রং বা এই বিষয়গুলোকে আমি এইভাবে উপস্থাপন করব, জল রঙের মাধ্যমে আমার কাছে একটু কমফোর্টেবল মনে হয়, সহজ মনে হয়, যার কারণে আমি জল রঙের কাজগুলো করি। এবং সেই মানে এই যে জল রঙের কাজের মধ্যে আপনার যে বিষয়, সেই বিষয় আসলে কি বেশি উঠে আসে? আমার জল রঙের কাজ, আমি এখন রিসেন্টলি আমি একটা এক্সিবিশন শেষ করলাম জয়নুল গ্যালারিতে 27 তারিখ থেকে, গত মাসে 27 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আর কি এটা শেষ হয়েছে। সেখানে আমার যে কাজগুলো ছিল, এখানে প্রায় 27টি কাজ স্থান পেয়েছিল। আর কাজগুলো মূলত হচ্ছে আমার এই শিল্পকর্মগুলো প্রকৃতি, মানুষ, তারপর মেঘ, সমুদ্রের ঢেউ, এগুলো তুলির আঁচড়ে আঁকা সৌন্দর্যের প্রতিচ্ছবি প্রকাশের প্রচেষ্টা মাত্র। হ্যাঁ, আর আমার কাজগুলা পুরোপুরি বাস্তবধর্মী না হলেও ভাবনার জগৎ থেকে আলাদা নয়। আর প্রকৃতিতে যে সৌন্দর্য ভাণ্ডার, এই সৌন্দর্য বোধ আমাকে অস্তিত্বের প্রশ্নগুলোকে সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আর মানব জীবনে আসলে সংলাপ সরব নয়, আমি কিন্তু ইচ্ছে করলে সব কিছু আপনাকে বলতে পারি না, কিন্তু মনের যে ভাষা আছে সেটা কিন্তু আমরা প্রকৃতি দেখে ভালো লাগে, হ্যাঁ, এবং সেখানে গিয়ে একটু শান্তি পাওয়া যায় এবং মনের কথা না বললেও একটা কথোপকথন হয়। এই ভিন্ন ধর্মী যে সৌন্দর্য, এই সৌন্দর্য আপনার অন্তর্গামী ধ্যানী বিশুদ্ধ আত্মিক জগতের সাথে পরিচয় করিয়ে দেয় এবং আপনার পরিচয় করিয়ে দেয় বাস্তবের সাথে কল্পনার সংলাপ, যার থেকে আমি বুঝতে পারি, উপলব্ধি হয় যে এই আমাদের সুস্থ সুন্দর জীবন অতিবাহিত করার জন্য প্রকৃতির প্রয়োজনীয়তা অপরিসীম, অর্থাৎ অপরিহার্য। আর তার থেকে আমার এই এক্সিবিশনের যে আমার স্লোগানটা ছিল সেটা হচ্ছে যে সুস্থ সুন্দর জীবনধারায় বাঁচি আনন্দে প্রকৃতির ছায়ায়। অর্থাৎ মনের ভাবনাগুলো প্রকৃতির যে রং, ঠিক সবগুলোই হচ্ছে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা, সেটি একজন শিল্পীর কাজও বটে। আজ থেকে রকিব ভাই আরেকটা আসলে আপনাকে উপাধি আমি দিয়ে দিই, আরেকটা যুক্তি করি, সেটা হচ্ছে আপনি আসলে কথারও জাদুকর। আপনি এত সুন্দর করে কথা বলছেন, এত সুন্দর করে কথা বলছেন, আমরা দুজনে একটু মুগ্ধ হয়ে গেছি। আমরা এখন একটা বিরতি নিচ্ছি, ফেরত যখন আসবে তখন আপনার সুরের জাদু, সেটা তো আমরা মুগ্ধ হতে চাই। যেটা প্রথমে বলছিলাম এর আগে, বিরতিতে যাওয়ার আগে, যে বাঁশি শুনতে চাই। ওকে। অদ্ভুত সুন্দর, হ্যাঁ, দুর্দান্ত। আচ্ছা রকিব ভাই, আপনি বলেন, আপনার তো একটা পরিবেশের কাছেই আপনার কাজ, যখন আপনি প্রকৃতির কাছে তো আসলে আপনি যাচ্ছেন, এবং প্রকৃতি এবং এই যে বাঁশি, এই বাঁশিটার সাথে আসলে আপনার সম্পর্কটা কিভাবে হলো? আমি আসলে ছোটবেলা থেকে সুরকে ভালোবাসি, আর প্রতিনিয়তই
আমার যেখানে সুরের শব্দ পেতাম, আমি তো আসলে গ্রামে মানুষ হয়েছি জামালপুরে, সেখানে যেখানেই মিউজিক বা সুন্দর কোনো সুর তৈরি হইতো, বিশেষ করে আমাদের গ্রামে একজন বংশীবাদক ছিলেন, আচ্ছা, নাম হচ্ছে হাবুল। উনি উস্তাদ লেভেলের ছিলেন, মানে অনেক ভালো বাজাইতেন। এখন বুঝতে পারি কত ভালো উনি বাজিয়েছেন। হ্যাঁ, ওনার বাঁশি শোনার পর আমি আর আমার জায়গায় আমি স্থির থাকতে পারতাম না। আমি ওনার কাছে চলে যেতাম, যেখানেই বাজাইতো এখানে চলে যেতাম। তো এর থেকেই বারবার প্রতিনিয়ত আমি এখানে ডিস্টার্ব ফিল করতাম যে আমার বাঁশি ভালো লাগতো, আমি আমার জায়গায় আমি স্ট্যান্ড বাই থাকতে পারতাম না। যার কারণে আমার ছোট থেকেই বাঁশি ভালোবাসি বলে একটা সময় এই বাঁশিকে আমি কেনা শুরু করলাম এবং বাজানোর চেষ্টা, নেড়েচেড়ে দেখা। এক পর্যায়ে এসে অনেক আগ্রহ থেকেই আমি সেই উস্তাদের কাছে আমি গিয়ে মানে শেখা শুরু করলাম। এই একটি বিষয় ছোট্ট করে জানতে চাই, যে শিখতে যে ভালো লাগার বিষয়টি, সেটি শিখতে ঠিক কত সময় লেগেছে বা কতটা নিজেকে উৎসর্গিত করতে হয়েছে? এটাতে আসলে ভালো লাগার মানে আমার আসলে ভালোবাসার জায়গা, তো যেটা হচ্ছে যে এটাকে আলাদা করে আমার সময় দিতে হয়নি। আমি সবসময় ভালো লাগতো, আমি বাঁশি কিনে রাখতাম, যত্ন করতাম, ভালোবাসতাম। কখন যে আসলে আমার সাথে কথা বলা শুরু করেছে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। এখন আমি বাঁশিতে যা বলতে চাই বা আমি যা শুনতে চাই, বাঁশি আমার সাথে কথা বলে। তো এই বাঁশি কি আপনাকে আপনার মানে ছবি আঁকার সময় আপনাকে সাহায্য করে, কনসেন্ট্রেট করতে সাহায্য করে? আমাকে অনেক সাহায্য করে এটা, কারণ আমাদের যে সমাজ, এখানে আমাদের যে আধুনিকতা, শব্দ, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় যে সাউন্ড পলিউশন, সেটা আসলে আমাদেরকে অনেকাংশেই অনেক কাজে বাধাগ্রস্ত করে, শিশুদের থেকে বয়স্কদের পর্যন্ত। অনেক সময় মাথা ব্যথা করে বিক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু আমার এই মনকে স্থির করার জন্য বাঁশি বিশেষ ভূমিকা রাখে ছবি আঁকার ক্ষেত্রে। এবং আমি যখন বিক্ষিপ্ত হয়ে যাই, কোনো কারণে মন খারাপ হয়ে যায় বা আমি সহজভাবে চলতে পারছি না, সেই ক্ষেত্রে তখন আমি বাঁশির আশ্রয় নিয়ে আমাকে শান্ত করি। এক তো মানে মনের খোরাক জোগাড় করবার মতন যা যা দরকার সেটাই আসলে। তো আপনার রিসেন্টলি যে এক্সিবিশনটা হয়েছে সেটার জন্য আসলে কতদিনের প্রিপারেশন ছিল? 27টা ছবি ছিল, রাইট? জি। কতদিনের প্রিপারেশন আমার, আমি আসলে এটাই হচ্ছে আমার প্রথম একক চিত্র প্রদর্শনী। এর আগে অনেক গ্রুপ এক্সিবিশন করেছি। আমার দীর্ঘদিন থেকে এক প্ল্যান ছিল এক্সিবিশন করব। এই ক্ষেত্রে আমার বাধা ছিল যে আর্থিক অবস্থা, বিভিন্ন রকম আমাদের অনেক কিছু কাজ করে। আর সময়টা আমার জন্য ভালো ছিল যে আমার মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম যে আমি এক্সিবিশনটা করব। সেই ক্ষেত্রে আমি আসলে এটা প্রায় 1 বছর সময় নিয়ে, এর আগেরও কয়েকটা কাজ আছে, আর 1 বছর সময় নিয়ে আমি ইয়ে করছি। আমরা কিন্তু দেখলাম যে আসলে আপনার যে মানে প্রদর্শনী, সেটাতে কিন্তু তরুণ দর্শকের পরিমাণ অনেক ছিল। এই এআই এর যুগে যখন আমরা সারাক্ষণ কম্পিউটারে বসে, সেখানে আসলে সত্যি গ্যালারিতে এসে তরুণরা ছবি দেখেছে এবং তাদের মনোভাব কি ছিল? মনোভাব হচ্ছে যে ছবি আঁকার সময় তো একান্তই মনের আকুতি থেকে, মনের ক্ষুধা থেকে ছবিগুলো আঁকা হয়। আর আঁকার পরে যে প্রদর্শনীতে এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা, যেখানে হচ্ছে যে দর্শকদের মধ্যে থেকে অনেক ধরনের প্রশ্নই আসে। হ্যাঁ, আর ভালো লাগে হচ্ছে যখন প্রশংসা তো থাকেই, আর ছবি সম্পর্কে জানতে চায়, তখন স্পেশালি খুবই ভালো লাগে যে আমি আসলে এতদিন সময় নিয়ে কাজ করেছি, আর এটার মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে দর্শকরা সেই বিষয়ে কি এখানে আছে, কিভাবে আছে, কেন আছে, অনেক ধরনের প্রশ্ন থাকে। আর আমি সবচেয়ে অবাক হই যখন কেউ দর্শক এসে ছবি আঁকা শিখতে চায়, মানে এতটাই তাদের ভালো লাগে যে সেটা শিখতে চায়। আমার আপনার ছবি দেখে একটা আছে না, তরুণীর উচ্ছল ভাবে সে তরুণী মানে দৌড়ে যাচ্ছিল, সেই ছবিটা আসলে আমাকে খুবই আকৃষ্ট করেছে। সেটার গল্প শুনবো আপনার কাছ থেকে, কিন্তু আজকে দেখতে দেখতে সময় কিন্তু শেষ হয়ে গেছে রাব্বি, আমাদের কিন্তু চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আমরা বিদায় নিয়ে নিই দর্শকের কাছ থেকে, তারপর আপনার বাঁশি শুনতে শুনতে আমরা ফেরত যাব। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকে মতন বিদায় নিচ্ছি। মনের যে খোরাক আছে সেইটা আসলে রং তুলিতে যদি ধরতে না পারেন, তাহলে সুরে ধরুন। জি।